কোন কাজটা আপনারা করেন না বলেন তো ফাটাফাটি? আইনের প্রয়োজনে আমাদের অনেক কিছু করতে হয়, সে তোমরা বুঝবে না। আমরা মেয়েরা তো অনেক কিছু বুঝি না স্যার, অনেক কিছু বুঝি না। আমাদের জোর করে তোমাদের মতো ভেগধারী পুরুষগুলোকে এনে হিচড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে বিপদে যায় আমাদের, কারণ আমরা কিছুই বুঝি না। পণের জন্য কাপুরুষগুলো ভারতবর্ষের প্রতি প্রান্তে প্রতি রাষ্ট্রে আমাদের পুড়িয়ে মারছে, কারণ আমরা কিছুই বুঝি না। তবে একটা বিষয় সত্যি সত্যি বুঝতে পারি না যে মেয়ে মানুষের উপরে তোমরা এত অত্যাচার করো, সেই মানুষের গর্ভে কেন তোমাদের জন্ম নিতে হয়? লজ্জা করে না তোমাদের ফাটাফাটি? এই পুরুষ শাসিত সমাজে মারা গেলে তাকে জোর করে তার মুখের সামনে থেকে কেড়ে নেওয়া হয় সুস্বাদু খাবারের থালা। বিধবা বলে তাকে এক ঘরে করে রাখা হয়, দ্বিতীয় বিবাহ করলে তাকে সবাই বলে বেশ্যা। কিন্তু স্ত্রী মারা গেলে কই, তোমরা পুরুষরা তো সাদা কাপড় পরো না, পারলে হোটেলে বসে সাজ হুস্কির সঙ্গে চিকেন মাটন পর্যন্ত চালা। তারপর পারলে দেখে শুনে একটা বিয়ে করে ফেলা। কিছু বললে একেবারে স্টাইল মেরে টাটকে দিয়ে বলে না, তোমার দেখছি সমাজের উপর একটা চাপা বিক্ষোভ আছে, কিন্তু উনি হাতের পোস্ট আঙুলের মতো সব পুরুষ মানুষ কিন্তু সমান নয়। ভেবে দেখো, রামকৃষ্ণ, বিবেকানন্দ, বিবেকানন্দ রায়, এরাও কিন্তু পুরুষ মানুষ ছিলেন। হ্যাঁ ছিলেন তো ছিলেন, কিন্তু আজ আর কেউ নেই, সব পালিয়ে গেছে। বেঁচে থাকলে হয়তো মা কালী চিহ্নে রামকৃষ্ণকে ভোটে দাঁড়াতে হতো, বিবেকানন্দকে মেগা সিরিয়ালে অভিনয় করতো, আর ডক্টর বিধানচন্দ্র রায়কে যৌন রোগের চিকিৎসা করতে হতো, ক্লিনিক খুলতে হতো বেশি বেশি টাকা কামাবার জন্য, কারণ টাকা ছাড়া আমাদের পৃথিবীতে সব কিছু দেখতে পারে। আপনি ওর সাথে কথা বলে পারবেন না অর্জুনদা, মনে তুমি ভেতরে যাও। হ্যাঁ তাই যাই, আপনাদের এসব কথা বলে আমার কোনো লাভ নেই। আরে না, আমি তোমার অতীত ইতিহাস শুনতে চাই। শুনবেন? তাহলে শুনুন। আমার স্বপ্নময় আকাশে একটা স্বপ্নের চাঁদ উঠেছিল। আমার ইচ্ছে ছিল সেই চাঁদের আলো সারা গায়ে মেখে এই গোটা পৃথিবীটাকে একবারে অবাক করে দেবো। হঠাৎ একটা কালো মেঘ এসে সেই চাঁদটাকে ঢাকা দিয়ে দিল। আমি আমার বিশ্বাসের ক্ষমতা প্রয়োগ করে ভালোবাসার হাত দিয়ে যখন সেই মেঘটাকে টেনে তখন আমি দেখলাম চাঁদ টাকা গুনছে।
আঘাতের পর আঘাত পেয়ে মেয়ের কাজ পাথর হয়ে গেছে। ওর সাগরের মতো হৃদয়টা আজ শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়েছে। ঠিকই বলেছেন অর্জুনদা। মুন্নির কেস হিস্ট্রিটা আমার জানতে হবে। কেন? আমার কাজে লাগবে। আচ্ছা নক্ষত্র, মুন্নির সাজা শেষটা তো অনেকদিন বাকি, তাই না? হ্যাঁ, তা প্রায় ধরুন এখনো বছর 6। কিন্তু আমার পক্ষে তো অতদিন অপেক্ষা করা সম্ভব নয়। নক্ষত্র, তোমাকে আমাকে একটা হেল্প করতে হবে ভাই। হ্যাঁ, কি বলুন? 1 মাসের জন্য মুন্নিকে ছেড়ে দিতে হবে। বল। কি বলছেন অর্জুনদা? ঠিকই বলছি, আমি ঠিকই বলছি। ওই মুন্নির চোখে আমি একটা বিদ্রোহের আগুন দেখেছি। আমি কথা দিচ্ছি নক্ষত্র, ঠিক 1 মাস পরে আমি তোমার মুন্নিকে আমি তোমার হাতে তুলে দেবো। কিন্তু এমন কোনো নিয়ম নেই অর্জুনদা। আমাকে নিয়ম শেখাতে শোনো নক্ষত্র। সত্যি করে বলো তো, এই খাকি পোশাকটা পরে তোমরা অনেক বেশি কাজ করো না? কিন্তু কোনোদিন নয়, একটা ভালো কাজ করার জন্য এই উপকারটুকু তোমাকে আমাকে করতেই হবে। অর্জুনদা, নক্ষত্র, গত 22টা বছর ধরে মরুভূমিতে বিরাট একটা নদী কেটেছি। এবার সেই নদীতে আমি জল আনবো, তারপর শুকিয়ে যাওয়া গাছগুলোকে চিৎকার করে বলবো, তোমাদের শরীরে রক্ত না থাকলে আমি তোমাদের রক্ত দেব। তবু তবু তোমরা হাসো। ফুলে ফলে ওই পাখিদের ডেকে নিয়ে এসো, তারপর সবাইকে নিয়ে জোট বেঁধে বলো, এবার তোমরা সামনের গান গাও। হাতে ধরে নাও চেতনার মশাল। চলো সবাই, সুবিচারের হাল কাটে বলে হবে এবার অবিচার। রণরঙ্গিনী সাজে আমি সাজিয়ে দিব বলো, আমার সঙ্গে বলো, সত্যম সত্যম শিবম শিবম সুন্দর। শিবম শিবম সুন্দরম। সুন্দরম। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আচ্ছা তুমি কি মানুষ? কেন? আমি আমার অমানুষের মতো কাজটা কি কি করলাম? করনি শুনি? সেই ছোট্ট বেলা থেকে আমরা দুজনে একই সাথে একই কলেজে এতগুলো দিন পড়াশোনা করলাম। হ্যাঁ, আর সেই সঙ্গে তুমি আমার নামে হাতুড়ি খেয়েছো। সে তো তুমিও খেয়েছো বলো। এখানে আসার আগে তুমি বললে তুমি চিন্তা করো না প্রতীক্ষা, আমি যাবো আর আসবো। এই বুঝি তোমার গিয়ে ফিরে আসার নমুনা? তাই বলে আজকে থেকে তুমি আমার অফিসে সোজা চলে আসবে? হ্যাঁ বলো। জানো জানো পাখি, 2 দিন আমি ঘুমাতে পারিনি। তুমি তো দিব্যি এখানে ভিডিও দায়িত্ব নিয়ে বেঞ্চার হয়ে বসে আছো। ওদিকে আমার মনের অবস্থাটা কি হচ্ছে সেই খেয়াল কি রাখো তুমি? দেখো, বলছিলাম কি, আমি তো সারা জীবন তোমার কথাই ভাববো। তাই মাত্র 2 দিন, হ্যাঁ, এই 2 দিন আমার গ্রাম। না 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 না, হবে না পাখি। গ্রাম গ্রাম আমি ওসব কিচ্ছু বুঝি না। আচ্ছা পাখি, তুমি কি তোমার বাবা মাকে আমার কথা বলেছো? না গো, আমি এখনো বলে উঠতে পারিনি। তবে বলবো, বলোনি? এই কোথায় যাচ্ছ? তোমাদের বাড়িতে তোমার বাবা মাকে আজ আমার এই কথাটা বলে তোমাকে আমি এখান থেকে গ্রামে নিয়ে চলে যাবো। কারণ তোমাকে ছাড়া আমি একটা মুহূর্ত থাকতে পারবো না পাখি। হ্যাঁ সত্যি তুমি একটা আস্ত পাগল। কেউ আমাকে পাগল বলে, আমি বলি তার প্রতিবাদ আমি। তুমি যখন পাগল বলো, তুমি আমার পাগল বলো, অন্য
অসম্ভব এই 5টা দিন আমি তোমাকে না দেখে থাকা আমার পক্ষে সম্ভব নয়। প্রতীক্ষা আচ্ছা বেশ, তোমাকে চিন্তা করতে হবে না, আমি না হয় আজ থেকে এখানেই থাকবো। তার মানে মানে আবার কি, তোমার না একটা সেক্রেটারি দরকার, আমি আজ থেকে তোমার সেক্রেটারি হয়ে গেলাম। সকলের সামনে বলবো ম্যাডাম কি লাগবে, ম্যাডাম কি খাবে, ম্যাডাম কি করবো, আর সবার আড়ালে বলবো কি বলবে তুমি? যদি হই চোর কাটারো সারি ধারে দুষ্ট জীবন এমন কাজ কোটারি কিনেছি বাজবো আমি দুষ্ট জীবন এমন কাজ কোটারি কিনেছি বাজবো আমি ভিডিও সাহেব আছে এত ভালো গান গায় তা তো জানতাম না। না মানে আসলে স্যার না 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 এত চোদলাবার কিছু হয়নি। প্রেম করা ভালো জিনিস, এতে শরীর মন দুই ভালো থাকে। চালিয়ে যাও দাদা, চুটিয়ে প্রেমটা চালিয়ে যাও। ব্যাস একেই মা মনসা। তারপর আপনি এসে দিলেন তো নরকম, ও আর আমাকে কোনো কাজই করতে হবে না। আচ্ছা আপনি বলুন তো স্যার, ও এখানে কাজ করবে আর আমি শহরে একা একা ঘুরে বেড়াবো, তাই কখনো হয়? প্রতীক্ষা আমি যে আমার স্বপ্নের এই আকাশে প্রেমের সাধারণা রং দিয়ে একটা রামধনু এঁকেছি, অপেক্ষার গোধূলিতে সেই রামধনুকে যে কিছুতেই মিলিয়ে দেব না। বেশ তো, শুভস্য শীঘ্র, 4 হাত এবার এখনই তো হয়। গান কাকা জানেন? না 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 না, বাবাকে আমি ভয় সত্যি তো বলতেই পারি না। আমি আমার দাদাকে কিছু বলিনি, তবে আমার দাদা আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে। আমি জানি এই বিয়েতে দাদা কোনো আপত্তি করবে না। তাহলে তো সমস্যা মিটিয়ে গেল। আমি আজ রাতে আপনাদের বাড়িতে গিয়ে গান কাকাকে রাজি করাবো, কিন্তু বাড়িতে গিয়ে আপনাকে আর আপনাকে আমি করতে পারবো না। ওমা একই কথা, কোনো বোনকে কোনো দাদা আবার আত্মীয়কে করে নাকি? আজ থেকে আপনি আমার শুভঙ্কর দাদা। আসতে পারি ম্যাডাম? এ, রজত নাম আমার। আপনি তো নিশিগঞ্জের ভিডিও সাহেব বেশ পাঠিয়ে চালাচ্ছি। আগে হ্যাঁ আরে শুনুন না, বলছিলাম কি যে পুলিশ এসছে কেন? না ওই আমি মানে এখানে নতুন ভিডিও এসেছে তো। আপনাদের কি কোনো গোপন কথা আছে ম্যাডাম? তাহলে আমি না হয় আরে যাবেন 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 যাবেন। না না কোনো গোপন কথা নেই। আমি আসলে ম্যাডামের সেক্রেটারি স্যার। সেক্রেটারি, বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। আপনি এখন এখানে দাঁড়িয়ে রইলেন যে, মানে বলছিলেন না আপনার কি একটা কাজ আছে? কাজে তো নিশ্চয় যাবো। তার আগে বলুন তো রজত সামন্ত, আপনার ওই ব্যাগেতে কি আছে? রজত
ঘুষ দেওয়ার জন্য টাকাগুলো এখানে আনিনি। তাহলে এতগুলো টাকা আপনার ওই ব্যাগেতে এলো কি করে? আর আপনি বা এতগুলো টাকা নিয়ে এই বিডিও অফিসেই বা এসেছেন কেন? কেন এলাম ম্যাডাম? আরে বাবা কি বলি বলো দেখি ম্যাডাম, কি বলি বলো দেখি। আচ্ছা ঠিক আছে, আমি বলছি আসলে এমনি বলতে লজ্জা পাচ্ছেন না, তাই আসল কথা হচ্ছে এই টাকাগুলো ওনার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের টাকা। উনি গ্রামকে খুব ভালোবাসেন তো, তাই গ্রামের উন্নতির জন্য গ্রাম তহবিলে উনি টাকাগুলো জমা করতে এসেছেন, তাই না রজত বাবু? ঠিক বলেছেন ম্যাডাম, ঠিক বলেছেন। দেখুন অফিসার, এই টাকাগুলো হলো আমার ওই পার্সোনাল অ্যাকাউন্টের টাকা, জনগণের উন্নতির জন্য। সর্বনাশ, একসঙ্গে এতগুলো টাকা মায়ের ভোগে চলে যাবে। বলুন, আমার উন্নতির জন্য? না মানে গ্রামের উন্নতির জন্য উনি টাকাগুলো গ্রাম তহবিলে দিতে এসেছেন, তাই না রজত বাবু? আরে তাই নাকি? সেটা খুব ভালো কথা। আরে দেখুন দেখি, আমি শুধুই আপনাকে সন্দেহ করছিলাম। আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব? না মানে আসলে পুরো টাকাটাই। না 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 না, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আজই টাকাটা ওই গ্রাম তহবিলে দান করে দিচ্ছি। প্রতীক্ষা ব্যাগটা দাও তো। তাহলে ম্যাডাম, টাকাগুলো নিয়ে আমি যাই। হ্যাঁ, নিশ্চয়ই। বেশ, আমি তাহলে চলি। ও রতন বাবু, সত্যি খুব বড় মন আপনার। যখন আমার এরকম গ্রাম তহবিলে দান করবার ইচ্ছা হবে তখন আমাকে ডাকবেন, আমি নিজে এসে নিয়ে যাব। চলি, নমস্কার। আসি প্রতীক্ষা, আসি ম্যাডাম, আসি মাননীয় পঞ্চায়েত প্রধান বাবু। আরে দূর বসাই, দেখছেন সব মাটি করে, আপনিও কেসটা খেতেন, আমার খুব কষ্ট। রজত! রজত নাম আমার! এইভাবে যে 5 লক্ষ টাকা মায়ের ভোগে চলে যাবে, এ কথা আমি স্বপ্নেও ভাবিনি। আচ্ছা এবার বলুন দেখি আমার টাকাটার ব্যবস্থা কি হবে? মানে মানে আমার 5 লাখ টাকার What? ব্যবস্থা কি হবে? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি ম্যাডাম? আপনি চোখের সামনে দেখলেন 5 লক্ষ টাকা চলে গেল। হ্যাঁ, দেখলাম তো, সত্যি আমি দেখলাম আপনার টাকাগুলো জলে চলে গেল। কিন্তু কি জানেন তো রজত বাবু? আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাগুলো ঢোকেনি, ম্যাডাম। তাই আমি যদি এখন ওই পুরনো ফাইলটা সেক্রেটারি 2005 সালে নিশিকন্দ ডেভেলপমেন্ট ফাইলটা একবার বার করে নিয়ে আসুন তো। ম্যাডাম। থাক! টাকাটা কালকে পেয়ে যাবে। রজত! রজত নাম আমার! আমি যে কি বিভৎস আপনাদের ওই সুমন্তর সন্ন্যাল জানে না, জানবে। এইবার বাপ বলে জানবে। আর হ্যাঁ ম্যাডাম, আর টাকা দিতে আমি আসবো না, আপনি অন্য কাউকে পাঠিয়ে টাকাটা নিয়ে নেবেন। নেরা বেল তলাতে একবার যায়, দুবার না। আর একটা কথা কান খুলে শুনে রাখুন ম্যাডাম, ফাইলটা খোলার চেষ্টা করবেন না, তাহলে সারা গ্রামের মাঝে আমি আপনার পরনের শাড়িটা খুলে দেব। মনে রাখবেন, ভিডিও হলো আপনি কিন্তু মেয়ে মানুষ, 12 হাত কাপড়ে আপনাদের কাছাটা হয় না। আরে মশাই, কাছাটা হয় না নয়, কাছাটা দিই না। আমাদের মতো মেয়েরা যদি 2 হাত কাছা দিয়ে ইচ্ছা কাপড়ের নষ্ট করে ফেলে, তাহলে আপনার মতো কলঙ্কিত
get lost. যাচ্ছে। তবে আপনি একটু সাবধানে থাকবেন, মুখটাকে বন্ধ রাখবেন, কারণ মনে রাখবেন মুখটাকে বন্ধ রাখবেন। চলে নমস্কার। চেনা চেনা লাগলো, কোথায় যেন দেখেছি। লোকটাকে মনে করবার চেষ্টা করো, তুমি কোথায় কোথায় মনে করো? ঠিক মনে করতে পারছি না। এনিওয়ে, তুমি কি সত্যি সত্যি ঘুষ খাবে নাকি? হ্যাঁ নেবো। কেন প্রতীক্ষা? ওই লোকটার কাছ থেকে মোটা টাকার ঘুষ নেবো, তারপর সেই টাকাগুলো আমার নিশিগঞ্জের গরিব মানুষগুলোর মাঝে বিলিয়ে দেবো। তাতে দুটো কাজ হবে। এক, রজত চমকটির টাকাটা পরিমাপ একটু কমবে, আর আমার নিশিগঞ্জের গরিব মানুষগুলো ভালো থাকবে। ওয়ান্ডারফুল পাখি, ওয়ান্ডারফুল। সত্যি তোমার বুদ্ধি আছে, করতে হবে। আমি যখন দাদাকে গিয়ে বলবো, দাদা দাদা দেখেছো তোমার বৌমা কত ইন্টেলিজেন্ট, সেই সময় দাদা যে কি আনন্দ পাবে। প্লিজ তো, শুভ কথা যখন চলে গেলে আমার বাবা মাকে উনি রাজি করাবেন। তবে তুমি যাও না, তুমি তোমার দাদাকে রাজি করো। পাখি পাখি, আমার আর দোষ হচ্ছে না। আমি আজকে গিয়ে আমার দাদাকে সব বলবো, আর তারপরে তোমার সিঁথিতে সিঁদুর করে ভোগটাকে চন্দনের ফুটাই সাজিয়ে সোনাই বাজিয়ে পালকি বাজিয়ে তোমার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলবো, রাত্রির শেষে প্রহর গুলি সেদিন তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ, আমার সর্বনাশ। কথা দাও প্রতীক্ষা, তুমি আজ আমার কথা দাও, চিরদিন এভাবে তুমি আমার কথা দাও। আমি কথা দিলাম। আমরা দুজনা স্বর্গ খেলে না, গরিবরা ভালো দেখতে, মহাখান্নার সুন্দরী প্রকৃতি, পঞ্চস্বরের বেদনা মাধুরী, বাসর রাত্রি যমুনা মাঝি, ভক্তির পায়ে ফুটবল পায়ে, বিভিন্ন নাচানো যাচ্ছে, কিছু নাহি ভয়, জানি নিশ্চয়, তুমি আছো, আমি আছি, তুমি আছো, আমি আছি, তুমি আছো, আমি আছি।
চ্যাটার্জি আত্মহত্যা করতে ভেবেছিল, কিন্তু পারেনি। কি নাম বলে? আজও সে পারেনি। কি নাম বলে? চন্দ্রনাথ চ্যাটার্জি। নামটা নামটা ভীষণ চেনা চেনা লাগছে। আচ্ছা আচ্ছা, আপনার স্ত্রীর নাম কি পার্বতী চ্যাটার্জি? তুমি জানলে কি করে? বলো না, তুমি জানলে কি করে? পারছি না, পারছি না, পারছি না, কিছুই মনে করতে পারছি না। সব কেমন যেন ঝাপসা হয়ে যাচ্ছে। সেই দিনটা ছিল, সেই দিনটা ছিল। অবসান মঙ্গলবার 27 আষাঢ়। সারাদিন ধরে তুমুল ঝড় বৃষ্টি হচ্ছিল। ঝড় বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে। ওই দিন, ওই রাতে হলো আমার জীবনের সবথেকে বড় অভিশপ্তের দিন। সেই দিন মাঝ রাত্রে একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়। একটা 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 কন্যা সন্তান। তুমি ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো। তারপর রাতের অন্ধকারে বাচ্চাটা চুরি হয়ে যায়। হ্যাঁ, সেদিন আমারও সন্তান চুরি হয়ে গিয়েছিল। কিন্তু তুমি একথা জানলে কি করে? কারণ আমি নিজে যে আপনাদের সন্তানকে চুরি করে ওই 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 শয়তানটার হাতে তুলে দিয়েছি। চুপ করে থেকো না, বলো বলো কার হাতে তুমি দিয়েছিলে? বলো কে সে শয়তান? চ্যাটার্জি। তার আগে আমার প্রশ্নের উত্তরটা দিন তো মিস্টার চন্দ্রনাথ চ্যাটার্জি। সেদিন যদি আপনাদের সন্তান হাসপাতাল থেকে চুরি হয়ে গিয়ে থাকে, তাহলে আমি কে? বলুন বলুন বিশেষ পার্বতী দেবী। তাহলে আমি আপনাদের প্রতীক্ষা। তোমাকে আমি বলেছিলাম না প্রতীক্ষা, আজ আমি আমার নতুন জীবনের সন্তান পাবো। এসে দেখে যাও প্রতীক্ষা, এই যে আমার সেই জীবনের সন্তান। আজ এই কথা শুনবার আগে আমার মৃত্যু হলো না কেন? ভগবান কেন আমাকে বাঁচিয়ে রাখলো প্রতীক্ষা? আমি সহ্য করতে পারছি না। তুই মুখ দিয়ে একদম উচ্চারণ করবি না। তুই যে আমাদের পরম আদরের সন্তান রে মা, পরম আদরের সন্তান। তুই আমার মেয়ে, আমি যে তোর মা। এতদিন ধরে এত বড় একটা সত্যকে গোপন করে রেখে তুই বিশ্বাস কর মা, তুই বিশ্বাস কর। এতদিন ধরে যে বিশ্বাসকে আমি আটকে রেখেছিলাম, আজ এক লহমায় সেই বিশ্বাসকে অবিশ্বাসে পরিণত করে দিয়ে আজ তুমি আমাকে বিশ্বাস করতে বলছো। বলো আমি কি বিশ্বাস করবো? কি বিশ্বাস করবো? আমি জানি না। আমার কেন মনে চায়? তুই ভাবে জানিস না? আমি সহ্য করতে পারবো না। তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে আমি কি করবো? ওরে আমি যে আমার বুকে দুধ খাইয়ে তোকে মানুষ করেছি মা। পাখি, একটা অসহায় নিষ্পাপ শিশুকে কষ্ট করে মানুষ করে তোমরা আমাকে দয়া করেছো, দয়া। চুপ, একদম চুপ। তুই কি ভেবেছিস? কি ভেবেছিস তুই? তোর মুখ দিয়ে যা আসবে তুই তাই বলবি। একবারই পুরো মা বাবার কথা তুই চিন্তা করবি না বাকি। আমরা পারতাম আমাদের প্রথম সন্তান চুরি হয়ে যাবার পর আমরা পারতাম দ্বিতীয় সন্তানকে পৃথিবীতে আনতে, কিন্তু আনিনি। পাছে তোর আদরের ভাগ মশাই, তাই আনিনি। তোকে পরম যত্নে বুকে আগলে রেখেছে ওই পার্বতী। তুই কেন ভাবছিস তোর কেউ নেই? ওরে আমি আছি, তোর বাবা আছে। আর আমিও আছি। তুমি আছো? হ্যাঁ,
তোকে মেয়ে বলে ভাবতে পারি না, ভাবতে পারি না। বললো না, বললো না। তবে তবে তুমি কি সেই রাতে তুমি? জানি না, আমি কিচ্ছু জানি না। সব কিছু যেন কেবল গোলমাল হয়ে যাচ্ছে। আমার মাথাটা ঘুরছে, আমার কিছু মনে পড়ছে না। হ্যাঁ হ্যাঁ, ডাকছি ডাকছি, ডাক্তার ডাকছি। ওরে মা, তোর মতো আমারও তো অনেক কিছুই অজানা থেকে গেছে। জানতেই হবে, জানতেই হবে, ওই অতীত ইতিহাসটা আমায় জানতেই হবে, জানতেই হবে। এক পাখি চোখের সামনে থাকলেও অন্য পাখি চৈত্রী কোন কালে বাসা বেঁধেছে। অঙ্কটাকে জানি না মেলাতে জানি না এই যে আপনার ধান্দাটাকে বলুন তো মশাই, সারা কথা নেই বার্তা নেই, সারা ইডলি পোকার মতো আমার পিছনে পড়ে আছেন। আমি তোমাকে এই বন্দিদশা থেকে মুক্তি করতে চাই মুন্নি। লে হালুয়া, এই অন্ধকার বন্দিদশা থেকে মুক্ত করে আপনি আমাকে কোন আলো রাজ্যে নিয়ে যাবেন শুনি? এখানে কিন্তু বেরিয়ে আমাকে ঢুকতে হবে, হয় রজত না হয় সত্যপ্রিয় সেই অন্ধকার রাজ্যে। তাছে এখানে বিন্দাস আছে, বুঝেছেন? সময় মতো নাচি নাচি আইসক্রিম খেয়ে পুরো ফাটা ফাটি। কিন্তু মুন্নি, এটা তো মানুষের জীবন হতে পারে না। মানুষ হয়ে জন্মেছ কি এই নরকে কীট হয়ে বেঁচে থাকার জন্য? ইচ্ছে করে না, ইচ্ছে করে না এসব খোলা আকাশের নিচে দাঁড়িয়ে প্রাণ ভরে মুক্ত বাতাস নিতে। ইচ্ছে করে না, ইচ্ছে করে এসব নোংরা জীবন থেকে বেরিয়েছে এবার সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে। না, করে না, করে না। কারণ ওই সমস্ত ভালো মানুষ হওয়ার ভাবনা চিন্তা আমাদের কাছে অনেক ভাবনা। ওই যাকে বলে ছেঁড়া কাটায় শুয়ে লাখ টাকা পাওয়ার মতো স্বপ্ন দেখা। তাই স্বপ্ন আমি দেখি না। স্বপ্ন? কিন্তু কিন্তু আমি তো স্বপ্ন দেখি বলিনি। আমি স্বপ্ন দেখি তোমাদের মতো অন্ধকারের বন্দি পাখিরা একদিন না একদিন ওই মুক্ত বাতাসে ঘুরে বেড়াবে। তাই তো আমি সরকারের কাছে আবেদন করেছি যাতে এখান থেকে তোমাকে আমি বার করে নিয়ে যেতে পারি। তোমার সেই আবেদন মঞ্জুর হয়েছে অর্জুনদা। নক্ষত্র, হ্যাঁ অর্জুনদা, মুন্নির রেকর্ড থেকে বড়মান্ডা সরকার বাহাদুর তাকে মুক্তিতে রাজি হয়েছে। তুমি সত্যি বলছো? হ্যাঁ অর্জুনদা, তবে শর্ত সাপেক্ষে। শর্ত সাপেক্ষে? হ্যাঁ, তোমাকে রোজ একবার করে এই নিশিগঞ্জে থানায় এসে হাজিরা দিতে হবে। তার মানে কুকুরকে মারতে নিয়ে আসতে গিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু গলাটার প্রবলেম বাধা। তবু তো তোমাকে বন্দি দশা থেকে মুক্ত করতে পারলাম মুন্নি। তারপর আবার কি আবার তো দুদিন বাদে আগেই ফিরে আসতাম। না মুন্নি না, তোমাকে এখানে আর ভবিষ্যতে কোনোদিন ফিরে আসতে হবে না। তুমি কত দাও, তুমি এই জেলখানায় আর কোনোদিন ফিরে আসবে না। কি করে কথা দিই বলুন তো স্যার? উনি ছোটবেলা থেকেই জেলখানাকে জেনে এসেছে তার ঘর বাড়ি, আর আপনাদের জেনে এসেছে তার পরম আত্মীয়। তাই আপনাদের ছেড়ে, এই জেলখানাকে ছেড়ে আমি থাকবো কি করে বলুন তো? মুন্নি,
অর্জুনদা, মুন্নিকে আমরা আজ ছেড়ে দেবো, তবে তার আগে কিছু অফিসিয়াল কাজকর্ম আছে, সেগুলো আমরা সেরে নিই। মুন্নি, তুমি আমার সঙ্গে ভেতরে এসো। অর্জুনদা, আপনি আসুন কিন্তু। এসো মুন্নি। এবার আপনার ধান্দাটা কি বলুন তো? উদ্দেশ্য উদ্দেশ্য আমার একটাই, ওই রজত আর সত্যপ্রিয়ের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ সংগ্রহ করা, যাতে ওদের তৈরি করা ওদের তৈরি করা অন্ধকার জগৎ থেকে এই নিশিগঞ্জের মানুষগুলোকে আমি উদ্ধার করতে পারি। আর এই কাজে প্রধান সহায়ক হবে তুমি। মানে তুরুপের দাস? তুমি হবে আমার স্থাপনের বিবি। ও রজত আর সত্যপ্রিয়ের যাবতীয় কুকর্মের দলিল তোমাকে আমার হাতে তুলে দিতে হবে। ওদের সঙ্গে আগে থেকেই যুক্ত থাকায় তোমাকে নতুন করে মেনে নিতে আর কোনো অসুবিধা হবে না। মানে আপনি আমাকে মহাভারতের অভিমন্যুর মতো ফাঁসাতে চাইছেন? তবু আমি আপনার সঙ্গে থাকবো, কেন জানেন? জীবনের প্রথম একটা ভালো মানুষ দেখলাম, যে সারা নিজের জন্য নয় অন্যের জন্য ভাবে, অন্যের জন্য কিছু করতে চায়। তাই আমিও আপনার হয়েই কাজ করব। সত্যি বলছো মুন্নি, তুমি সত্যি বলছো? আরে সত্যি সত্যি সত্যি, এই পুণ্যের জমায় সারা ভদ্রলোকেদের মতো মিনিটে বদলে যায় না। নিন আসুন, এবার হাতে হাত। আজ থেকে আপনার আর আমার পথ এক। এই যুগের কুক্ষেত্রে তুমি হবে আমার অর্জুন, আর আমি হব তোমার রথের সারথি শ্রীকৃষ্ণ। কেউ বাড়িতে নেই নাকি? কিন্তু কিন্তু কথা তো ছিল ঠিক রাত 8টা নাগাদ আমি এ বাড়িতেই আসবো। কথা যখন ছিল তখন সে কথা নড়চড় হয় কি করে? চলে। তার আগে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে পিঙ্কি। আমার ভালো লাগবে না এমন কোনো কথা বলো না প্লিজ। আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুমি আজকাল আমাকে অ্যাভয়েড করছো, এমনকি আমি ছাড়া তুমি বাইরে রাতও কাটাচ্ছ। So what? তুমি কি মনে করো আমার মতো একটা উচ্চ শিক্ষিতা আরেকটা মানে আমি শুধুমাত্র একটা মুশকিলের সুখে থাকি? পিঙ্কি, আমি চাই জীবনটাকে উপভোগ করতে। আমিও কিন্তু পিঙ্কি আধুনিক ছেলে, তা বলে নিজের বউকে তো আর আমি অপরের হাতে তুলে দিতে পারি না। বউ? কে বউ? আমি? আর বউ বদলাতে পারে? শাঁখা সিঁদুরের মতো nasty culture-কে মেনে নিয়ে তোমার বউ হয়ে আমি তোমার সংসার করবো? কিন্তু পিঙ্কি, তুমি তো সেই শপথে নিয়েছিলে। হ্যাঁ নিয়েছিলাম, সে তো আমার টার্গেট ফুলফিলের জন্য। কারণ আমি জানতাম তোমার সঙ্গে অনেক পয়সাওয়ালা লোকেদের জানাশোনা আছে, তাই তোমাকে সিঁড়ি করে তাদের কাছে পৌঁছানোর জন্য আমি এই শপথ নিয়েছিলাম। একটু ভালোবাসার অভিনয় করেছিলাম। তার মানে তুমি আমাকে ভালোবাসো না? আরে না না, না পিঙ্কি না, তুমি তুমি এভাবে আমাদের ভালোবাসাকে শেষ করে দিয়ে ওই অন্ধকার জীবনে তলিয়ে যেও না পিঙ্কি। ওই রজত সামন্তর কাছে কাজ করে আমি যে কটা টাকা ইনকাম করেছি তাতে করে আমাদের দুজনের খুব ভালোভাবে চলে যাবে পিঙ্কি। সরি ডার্লিং, আমার যে জিন্স প্যান্ট পরার অভ্যাস হয়ে গেছে, তাই তোমার মতো ছেঁড়া শাড়ি আমি আর পরতে পারবো না। Sorry। পিঙ্কি, ওগো আজ আমি পর হয়ে গেছি, তুমি পরকে আপন করেছো, নববধূ হয়ে সুখের মিনারে অতীতকে ভুলে তুমি গিয়েছো, অতীতকে ভুলে তুমি গিয়েছো। ওগো আজ আমি পর আমি করলাম, নিজের কবরে নিজেই পড়লাম। না না, আমি তো জানি রজত আর সত্যপ্রিয় কোনো সংঘাতের মানুষ কাজ ভুলে গেলে ওর পিকনিকে ছেড়ে দেবে। তাই তো আমাকে আর থেমে থাকলে হবে না। আমি আজ দুর্বার গতিতে চলে যাবো ওই পিকনিক দাদা। সমস্ত কথাগুলো আমাকে জানাতেই হবে। কি জানাতে হবে? আর তুমি বাকি নেই, তোমাকে তো আগে কোনোদিন এ বাড়িতে দেখেছি বলে মনে পড়ছে না। আমার নাম অপূর্ব, আমি আপনার বোন পিঙ্কি একই কলেজে পড়তাম। আপনার বোন পিঙ্কি আমাকে কথা দিয়েছিল বিয়ে করবে। কিন্তু কিন্তু এখন পাল্টি খেয়ে গেছে, তাই তো? ভালোবাসা
চারা লাগিয়েছিলে আম আশা করো কি করে? স্যার, পিঙ্কি আমাকে বিয়ে না করলে আমার হয়তো কষ্ট হবে, তার চেয়েও বেশি কষ্ট হবে ওই ফুলের মতো মেয়েটাকে হারিয়ে যেতে দেখে। তাই তো, হ্যাঁ স্যার, আমি কাজ করি রজত সামন্তর কাছে। এ কথা জানাজানি হওয়ার পর পিঙ্কি আমাকে রজত সামন্তর সঙ্গে আলাপ করিয়ে দিতে বলে। আমি আগে পিছে না ভেবেই ওই পিঙ্কি রজত সামন্তর সঙ্গে আলাপ করিয়ে দিই। কিন্তু এখন আমি দেখছি ওই পিঙ্কি রজত সামন্তর সত্য প্রিয় মনে হয়ে উঠেছে। তাই তো আপনার কাছে আমার একান্ত অনুরোধ, আপনি আপনার ফুটফুটে বোনটাকে ওদের কবল থেকে বাঁচান। পিঙ্কি এখন কোথায়? মনে হয় রজত সামন্তর বাড়িতে। আপনার বিরুদ্ধে বদনাম করাতে চাই, তাই তো সত্য প্রিয় আমাদের দুজনকে পাঠিয়েছে। তোমরা কারা? সে কি স্যার, পুলিশ অফিসার হয়ে আসামিকে চিনতে পারছেন না? আমি হলাম গিয়ে জীবন 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 মুন্ডা। বাপ জন্ম দিয়েছে পদবি দেয়নি, আমার লজ্জালি মারার জন্য ফেলে পালিয়ে গেছে স্বর্গে। এটো খেতে খেতে মারতে মারতে বড় হয়েছি। সকালে পেঁয়াজ, দুপুরে রাম, আর রাতে হুইস্কি। সারাদিন থাকি কম, এটা দেখছি একখানা গাজনের সং। আমার মাথায় এখন অনেক চাপ, তোমরা যাও তো এখান থেকে। আরে স্যার, চাপ তো আপনাদের মতো পুলিশ অফিসারের মাথায় সব সময় লাগে। আর চাপে পুলিশ তো বাকি ডাকো ফাটাফাটি। আমাদের কাজের ব্যাপার তো সহজ নয়। সরকার পাকা 3 বছর ঘাম ঝরানো ট্রেনিং দিয়ে তারপরে চাকরিটা দিয়েছে। এই বিষয়ে তোমার মতো মেয়েকে বোঝানো যাবে না। যে ছেলেরা ট্রেনিং দেয় তারাই জানে কত ধানে কত চাল। স্যার, ওই ধান চালের হিসেবটা তো চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায়। যারা সোজা লাইনে চাকরি পায় তারা সোজা থাকার চেষ্টা করে, কিন্তু যারা বাঁকাপথে চাকরি পায় তারা তো সবাইকে বাঁকাপথেই নিয়ে চলে না, কি বল ফাটাফাটি? আরে বাবা, এরপরে আপনি বলবেন আপনারা মেয়ে মানুষ, আপনারা কিছু বোঝেন না। সত্যি মেয়ে মানুষটা কিছু বোঝে না। আর বোঝে না বলে বেঁচেও যাচ্ছ। যদি বুঝতো তাহলে আমাদের এই পৃথিবীর সমস্ত মা বোনেরা এই পুরুষ মানুষ জন্ম দেওয়ার বদলে না হিজড়ে জন্ম দিত, হিজড়ে। বাচ্চা কাটিয়ে খায়। আপনাদের মতো এরকম আইনের উর্দি গায়ে দিয়ে সারা রাত বিনা পয়সায় ব্যবসা করে ফুর্তি করে সকালবেলা বাজার করেছে টাকাটা হাত পেতে ঘুষ নিয়ে আসে না। আমি ঘুষ নিই না। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, তোমরা বা হঠাৎ এখানে এসে এসব কথাই বলা উচ্চ কেন? এই যে স্যার, ঘুষ কেন বলে আগে সত্য প্রিয়র কাছ থেকে ঘুষ নিলে আর ওই রাজতের কাজে বাধা না দিলে এই মুন্নিকে নিয়ে আপনাকে বদনামি করতে এখানে আসতে হতো না। এতক্ষণে আমার কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এখনো কিন্তু ক্লিয়ার হয়নি। তবে এবার হবে, মানে খোঁতা খাবে। আমি জানতাম তোরা কাজটা থাকতে ফুল করতে পারবি না, তাই আগে থেকে ছোট্ট করে একটা খোঁতা মেরে তোদের ফলো করছিলাম। এখানে কি চাই? এখানেই তো তাই, এখানেই তো তাই। তুমি আর ভিডিও মিলে হঠাৎ করে আমাদের কাঁধে খুব মাথা ঘাটা। আস্তে না আস্তে রজতের 5 লাখ টাকা গোল করে দিয়ে তো এসব করো না অফিসার, একদম করো না। আমি এসব পছন্দ করি না। 1 সপ্তাহের মধ্যে ট্রান্সফার নিয়ে চলে দাও। তোমার আদরের বোন পিঙ্কি আমাদের কাছে আছে, ভালো আছে, খুব ভালো আছে।
কি তা তুমি বদলি নাকি বনের নগ্ন বুলু ফিরিয়ে? ইত্তির করা দামাটা করতে দাদা বলে কথা, মাথা গরম তো হবে, হতেই পারে, জানি তো আমি থপ দাদা হতে হয়, কিন্তু এক সপ্তাহের মধ্যে তোলে না গেলে তোমার বোনের ওই না 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 তোমরা তোমরা পিঙ্কির কোনো সর্বনাশ করো না। আমি আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি 7 দিনের মধ্যে পিঙ্কিকে এখান থেকে নিয়ে চলে যাবো। দয়া করে তোমরা পিঙ্কির এত বড় সর্বনাশ করো না। বারে কর্তব্য পরায়ণ পুলিশ অফিসার স্বার্থপরের মতো নিজের কথা ভেবে সততাকেই মেরে ফেললে। তা বটে। তাহলেই বোধো আমি খালা কত বলো হালামি। এই মনে চল বাবা, তোকে একটা কাঁধে পাঠাবো, চল হাতে বাবা, আমার হাতে না এখন অনেক কাঁধ আছে। এই দেখলি তো অফিসার থেকে কেমন ধরতে পারে একটা খোঁতা দিলাম। এবার জীবনকে দিয়ে না ওই বিডিও মাগিটাকে তুলে নিয়ে আস। তুই না কাঁচা লঙ্কা গোলমরিচ নুন দিয়ে থুপ বানাবি, থুপ আমি খাবো, তুই রান্না করবি বাবা। এই জীবন তোকে তো বলতে ভুলে যাচ্ছি রে বাবা, তোর তো একটা কাজ আছে, তোর তো কাজ দা বাবা দা, একটু দেরি করিস না, সকাল সকাল গিয়ে না ওই বিডিও মেয়ে ছেলেটাকে তুলে নিয়ে আয় দেখি। ওটাকে তুলে আনতে পারলে না আমি মুন্নিকে তোর হাতে তুলে দেবো। হ্যাঁ বাবা, তুলে দেবো। কি বলো? আরে ঠিকই বলতি বাবা, সত্য কখনো মিথ্যা কথা বলে না বাবা, তুলে দেবো। তবে যতক্ষণ না আনতি ততক্ষণ কিন্তু মুন্নি খোঁতা খাবে। তাই যত তাড়াতাড়ি পাখিটা তার দিয়ে আমার খাতায় বন্দি হবে তত তাড়াতাড়ি এই অন্ধ গলির বন্দি পাখি মুক্তি পাবে। অর্থ আর স্বার্থের লোভে, অর্থ আর স্বার্থের লোভে মানুষ মানুষকে দিচ্ছে বলি। অর্থ আর স্বার্থের লোভে মানুষ মানুষকে দিচ্ছে বলি। খুঁজছি আমরা, খুঁজছি আমরা, খুঁজছি আমরা, খুঁজছি আমরা, খুঁজছি আমরা, খুঁজছি আমরা, খুঁজছি আমরা অর্থ গলির বন্দি পাখি। বন্দি পাখি জিতে গেছি, জিতে গেছি, জিতে গেছি, জিতে গেছি। 6-এর পর 6 মেরে এই অধর্মের ক্রিকেট খেলা স্কোর করে আর আমি বাড়িয়ে একটার পর একটা উইকেট ফেলে দুনিয়ার সব শতভাগে আমি বোল্ড করে ছাড়বো। রাজু কি ব্যাপার রয়েছে বাবা? একা একা কার সঙ্গে কথা বলছিস? নিজের সাথে ডালে তাই নাকি? আমাকে আপনি জানেই না থাকতে বলছেন? অনেক রাত হলো, এবার বাড়ি যেতে দেরি। না ডার্লিং না, আমার হৃদয়ের পিঞ্জর থেকে আমি তোমায় কোথাও যেতে দেবো না। রাত যত বাড়বে নেশা তত জমবে, আর ততই জমাট বাঁধবে আমাদের নিকেল করা ভালোবাসা। এর মধ্যে আপনি আমাকে ভালোবেসে ফেললেন। কিন্তু আমার ভালোবাসার বাসাতে ডিম পাড়তে গেলে মানি লাগে, মানি। জানি। More than money. জানি, আমি জানি দেব মানে মোর মানে মোর সাথে হানিও দেব। তাহলে আমি এত কিছু তো তোমার জন্যই করছি জানি। আরো কাছে এসো, আরো ভালোবাসো, লুট করে নাও এই যৌবন। আরো কাছে এসো, আরো ভালোবাসো,
লুট করে নাও এই যৌবন। টাকা, পয়সা, গয়না, গাড়ি, সব কিছু আমার জন্য। সব তোমার জন্য darling। তুমি শুধু আমার সত্য প্রিয়ের কথা মতো চলো, দেখবে সৌভাগ্যের সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে একদিন এসে ওই শেষ মাথায় গিয়ে হাজির হয়েছো। আর বলো না please। আমার মাথাটা কেমন ঝিরঝির করছে, আর মনটা কেমন রিমরিম করছে। করবেই তো ডার্লিং, করবেই তো। আমার কাছে এসো, আমি তোমাকে যৌবনের সাথী। রাজা! ও মাই সুইটহার্ট। আমাকে আরো জড়িয়ে ধরো। রাতে, রাতে, আমি তোমার এমনই চল চাই, রাজা। চলো ডার্লিং চলো, আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না ডার্লিং। চলো চলো ডার্লিং, বেডরুমে চলো, বেডরুমে চলো। ছি অজিত বাবু, ছি। তুমি এতটা নিচে নামতে পারো পিঙ্কি? স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক তফাৎ, অপূর্ব। তুই এখানে কি করছিস অপূর্ব? কিছুই করিনি, তবে এবার আমি করব। দিনের পর দিন কাজ করতে করতে তোদের 2 নম্বরী ধান্দাগুলো আমি সব জেনে গেছি। আজই আমি ওপর মহলের কাছে সব ফাঁস করে দেবো। অপূর্ব, আমি চিৎকার করে বলবো, গত 30 বছর ধরে পশ্চিম বাংলার বিভিন্ন হসপিটাল থেকে সদ্যজাত বাচ্চাগুলোকে চুরি করে ওই বিদেশে রপ্তানি করাই তোদের আসল রান্না। গ্রামের উন্নতির সমস্ত টাকাটাই তুই আর সত্যপ্রিয় হজম করে দে। আমি আরো চিৎকার করে বলবো, মাত্র 20,000 টাকা বিক্রি করে তোরা মাদনকে বোম্বের পতিত পল্লীতে বিক্রি করে দিয়েছে। এ, তোমার বয়ফ্রেন্ড তো তোমার বড্ড বাড়াবাড়ি করছে। হ্যাঁ, তাই তো দেখছি। তবে ওর মতো ছেলেকে ফ্রেন্ড ভাবতে আমার ঘেন্না হয়। তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, না হলে শুনে তো আমি যাবোই পিঙ্কি। তুমি কি ভেবেছো দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের দুজনের অধঃপতনের দৃশ্যটা আমি দেখবো? আমি আমি দাঁড়া। এই ভাই, কোথায় যাবি? কোথায় যাবি? কোথায় যাবি? তুই আমাদের ছেড়ে কোথায় যাবি? আমি তোকে আমাদের ছেড়ে কোথাও যেতে দেবো না। এই যে তুমি অপূর্বকে সরি বলো। What? আমি ওকে সরি বলবো? হ্যাঁ বলবে। ভুলটা আমি করতে যাচ্ছিলাম, তুমি ভুলে যাও না পিঙ্কি। এই অপূর্বই তোমাকে এখানে প্রথম এনেছে। দেখো দেখো পিঙ্কি, আমি তোমাকে ভালোবাসি ঠিকই, কিন্তু এই অপূর্ব আমার থেকে তোমাকে অনেক বেশি ভালোবাসে। তাই আমি চাই আপনি আমি চাই পিঙ্কি সাদা ধান পড়ো। কি করবো বল? তোর চোখের সামনে পিঙ্কিকে নিয়ে আমি বেডরুমে ঢুকবো, ওই সেটা সহ্য করতে পারলাম, তাই বাধ্য হয়ে আমি তোকে ভগবান ভগবানের বিচার করবে। মনে রাখিস, মনে রাখিস রজত, রাতের শেষে দিন দিন আসবেই, আসবেই, আসবেই। এটা আপনি কি করলেন? এবার কৌতুকের সবাইকে সব কিছু বলে দেন। রজত আর কোনো সাক্ষী টাক্ষী রইল না। এই যে রজতা, তুমি এখানে? তোমার সাথে খুব দরকার। বলে ফেল। তুমি যে পাগলটাকে মারতে পাঠিয়েছিল না, সে শালা একটা গেরস্ত ঘরে ঢুকে পড়েছে আর আমাদের হাত থেকে বেঁচে গেছে। What? তুমি ও নিয়ে একদম চিন্তা করো না, ও তাকে যেদিন রাস্তায় পাবো না সেদিনই সেটাকে মায়ের ভরে পাঠিয়ে দেবো। আর এই খবরটা দিয়ে যখন এখানে আসি তখন দেখি কি দেখেছিস? তখন দেখি একটা ছেলে শালা রক্তাক্ত অবস্থায় দৌড়ে ছুটে চলে গেল।
জায়গাতে বাড়ি থেকে তুলে এতে এতগুলো বছর তো একা একা ভালোই ছিলাম, তাহলে কেন কেন আমার বিবেকটা কমে দেখা হলো কেন? নিজের জীবন ভালো মন্দ পাপার জন্য এই মুহূর্তে আমি সব জেনে গেছি, সব। তাইলে সব কথাটা ছেদ করে দিয়ে আমি থহেন্তা হয়ে যেতে পারি, কিন্তু কোথায় কে যেন বলতে পুতুল গাছের পুতুল কই নিজে শুধু মনকে শোভারা ছাড় জীবনী এই অন্ধকার জগৎ থেকে আমি বেরিয়ে যেতে চাই না দাদা। তুই কিসের ব্যবসা করি সেটা আমার কাছে একদম স্পষ্ট। এই পথে তোর বিনাশ যে অনিবার্য রে দাদা। তুই কি আমাকে জ্ঞান দিতে নাকি ধ্বংসের ভয় দেখাতে বলতো? ভয় না রে দাদা, ভয় না। আমি তোদের বাস্তবটা দেখাতে চাই। আর ধ্বংসের কথা বলছি, ধ্বংস তো শুরু হয়ে গেছে। হ্যাঁ, ধ্বংস শুরু হয়ে গেছে। মেদিনীপুর ভাগ হলো, ধ্বংস হলো একতা। এখনো প্রতিদিন হাজার হাজার বিভূষিত হয়, তবু ধনঞ্জয়ের ফাঁসি হয়ে গেল। ধ্বংস হয়েছে প্রশাসন। এখনো ঘটা করে কবির সম্মেলন পালন করা হয়, কবির প্রাইজটা পাওয়া গেল না। এখানে ধ্বংস হয়েছে মানবতা। লাল পিঁপড়ের দল বাচ্চার চোখ যেদিন খুব লেগেছিল, সেদিনই ধ্বংস হয়ে গেছিল। আজকের দিনে অবৈধ সন্তান হয়ে হওয়া যায়, তার কারণে অনেক রে দাদা, অনেক। কিন্তু বৈধ সন্তানই যদি বেকার থাকে, তার দামকে কানা করিও নয়, কানা করিও নয়। তাই তো সারা বিশ্ব জুড়ে শুরু হয়ে গেছে ধ্বংসের খেলা। আমি আজ নতুন করে আর ধ্বংসের ভয় পাই না। তবু তোকে এখান থেকে, এই অন্ধকার জগৎ থেকে কেন ফিরিয়ে নিয়ে যেতে চাই না? কেন ভাই, কেন? কারণ তুই যে আমার দাদা রে, আমার নিজের দাদা। তোর ধ্বংসটা আমি কেমন করে দিতে পারি? তুই এত চিন্তা করছিস ভাই, এত সহজে কেউ আমাকে ধ্বংস করতে পারবে না ভাই, কেউ না। তবু তো সাবধানের মান নেই রে দাদা। তাই তো তোকে আমি বারবার একই কথা বলছি, তুই ফিরে আয় দাদা। আমার হাতে দেখুন অনেক কাজ ভাই, অনেক কাজ। সে তো কমপ্লিট না করে আমি ভাই কোথাও যেতে পারবো না, কোথাও না। তুই কিন্তু ভুলে যাচ্ছিস দাদা। মনে রাখিস, অসৎ পথের কালিয়া কপ্তারি চেয়ে সৎ পথের আলু সেদ্ধ ভাত কিন্তু অনেক ভালো রে। পৃথিবীতে এই একটা দিনই তোতে জ্ঞান, তা বিনি পয়সাতে দেওয়া যায়, কিন্তু চেষ্টা করেও থালা নেওয়া যায় না। এটাই কি তোর শেষ সিদ্ধান্ত? তো সময় নষ্ট হতে প্রতীক্ষা। সময় নষ্ট হলো কিনা জানি না রে দাদা। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, একটা দিন আসবে যেদিন হয়তো তুই সময় চাইবি, সময়টাই আর থাকবে না রে দাদা। সময়টাই আর থাকবে না রে দাদা, সময়টাই আর থাকবে না। ওরে মন পাগল তুই কেন কেঁদে একবার তারা ভাবলাম তুলে
দেয় কিন্তু এই লাইনে আসা সহজ তুমি- কিন্তু যাওয়াটা নয়। তুমি এখানে কি করতো? অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার আর আপনার ভাইয়ের কথা শুনছিলাম। রজতবাবু নিশ্চয়ই এই কথাগুলো জানে না, তাই না? ভালোই হলো। আমার টাকার ছাড়া আরেকটা রাস্তা আপনি নিজেই করে দিলেন। মানে blackmail! Blackmail? প্রত্যেক মাসে আপনি আমাকে 25,000 টাকা দেবেন। আমি চুপ থাকবো। মাত্র 25,000? আরে পিন্তি, আমি তো ভাবলাম তুমি 50,000, 1 লাখ এ তো বলবে। আরে বাবা, 50,000 আজকাল কিছু হয় নাকি? তবে পিন্তি, তুমি কাউকে কিচ্ছু বলবে না। আমি তোমাকে প্রতি মাসে 50,000 টাকায় দেবো। তাহলে কাকে ঢাকা বলছেন? কাকে ঢাকা দিচ্ছেন? আর আমাকে ঢাকা বানালো কারা? আপনারা। আপনারা! আলু যখন ভালো ছিল, তখন খেলেন না। বেশি মুনাফার লোভে cold storage এ রেখে দিলেন। আর এখন যখন আলু পচে গেছে, তখন জমি চাষ। ইদানিং তুমি না খুব গুটিয়ে সুন্দরভাবে কথা বলতো পিন্তি। এই এনিওয়ে, আমি যে তোমাকে এতগুলো টাকা দেব, এই রজত যদি জানতে পারে তখন কি বলবে? এই ভাবো ভাবো পিন্তি, ভালো করে। এই না মনে পড়তে, এই তুমি বলবে তোমার গল ব্লাডার দন্ডিত কিংবা কোন একটা অতুক করেছে, তার চিকিৎসার জন্য তুমি টাকা নিচ্ছ। হ্যাঁ পিন্তি, এতে দুধ লাভ, দুধ তোমাকে অফিসে আসতে হবে না, আর বাড়িতে বসে বসে সময় মতো টাকাটা পাওয়া যাবে। ওকে, তাই হবে। এবার বলুন, এই মাসের টাকা যা দিচ্ছেন কবে? এক্ষুনি দেবো, এক্ষুনি। তবে পিন্তি, টাকাটা তুমি হজম করতে পারবে? মানে কি জানো, এই ছোট্ট প্রিয়র কাছ থেকে দৌড় করে টাকা নিয়ে কেউ না বেশি দিন সেটা হজম করতে পারলেনি। হজমে মাল লাগেতে। একদম ভাববেন না। আমার হজম শক্তিটা না খুব শক্তিশালী। তাই নাকি? যে কোনো